আচ্ছা, সো এগুলা নিয়ে কথা বলেছিলাম আর কি, যে কিভাবে সাবজেক্ট চুজ করা উচিত, কিভাবে করা উচিত। এবং মেইনলি আমি জানি না, তুমি যদি থিসিস করে থাকো, আমরা মেইনলি রিসার্চ গ্যাপ দেখি আগের লিটারেচার গুলা পড়ে, লিটারেচার মানে আর্টিকেল অথবা কনফারেন্স প্রসিডিং এগুলো পড়ে আমরা রিসার্চ গ্যাপ দেখি। সো অন টপ অফ দ্যাট, আমরা যে আরো হাই ইম্প্যাক্টের কিছু করতে চাই, আমরা হয়তো ইন্টারডিসিপ্লিনারি করতে পারি। যেমন যেমন ওই যে ধরো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এর সাথে যদি আমি সাইকোলজিক্যাল কোনো ইস্যু ঢুকালাম, অথবা আমি সাইকোলজিক্যাল ট্রাফিক বিহেভিয়ার বলো, অথবা ধরো আমি কোনো ম্যানেজমেন্ট কিছু ঢুকালাম, হ্যাঁ, এরকম করে আমি ইন্টারডিসিপ্লিনারি করতে পারি। এবং হচ্ছে অন্য প্রফেশন থেকে আমরা এক্সপিরিয়েন্স নিয়ে একটা হাই ইম্প্যাক্ট রিসার্চ টপিক করতে পারি। তো রিসার্চ টপিকের জন্য মেনলি আমি বলবো যে প্রথমত যেটা মানে আমি করি এখন, আসলে রিসার্চ জিনিসটা হচ্ছে কাইন্ড অফ একটা আর্ট। এবং কে কিভাবে রিসার্চ, এবং এটা একটা স্কিল হচ্ছে কি, এটা যত রিসার্চ করবে, এটা কোনো একটা ক্লাসে আমি দেখাই দিলাম যে A+B=, A1+2=3, বা হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ, এভাবে করে দেখাই দিলাম যে এখন একটা ফর্মুলা, এটা তো ফর্মুলা না, এটা হচ্ছে তোমাকে পড়তে হবে, তোমাকে কোশ্চেন করতে হবে যে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, নিজেকে কোশ্চেন করে করে করে, তারপর হচ্ছে পড়ে পড়াশোনা করে নিজের এক্সপোজারটা বাড়ায়। ধরো সেখানে তোমার ডকুমেন্টারি দেখতে পারো, পডকাস্ট গুলো আছে যেগুলো এডুকেশনাল, সেগুলো দেখতে পারো, বই পড়তে পারো, নট নেসেসারি জার্নাল আর্টিকেল, আদার দেন জার্নাল আর্টিকেলও বই পড়তে পারো। পৃথিবীর যে যা হচ্ছে মানে কারেন্ট যে অ্যাফেয়ার, সেগুলোর সাথে রিলেভেন্ট থাকতে পারো। এভাবে করেই আসলে আমরা রিসার্চ করতে পারি আর কি। রিসার্চ করা মানে শুধুমাত্র আমি একটা বই দিয়ে দিলাম বা একটা খাতা দিয়ে দিলাম যে এভাবে এভাবে করো, নট নেসেসারি। এটাকে তোমার ওভার দ্য ইয়ার্স তোমাকে করে 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 প্র্যাকটিস করে 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 মানে বাড়াতে হবে স্কিলটা। আমরা তো এভরিডে লাইফে কত রিসার্চ করতেছি, তাই না? একটা জিনিস কিনতে যাব বা কোথাও যাব, কিছু করব, সেগুলো রিসার্চ দিয়েই আমরা করি। তো রিসার্চ গ্যাপ আমরা বার করি। তো প্রথমত আমার যেটা ইয়ে ও মানে আমার যেটা মানে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে যেহেতু আমার এডুকেশনাল কিছু ব্যাকগ্রাউন্ড আছে, প্রত্যেকেরই আমরা সবাই একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, সেই ব্যাকগ্রাউন্ডে আমার কিছু ধারণা আছে। আমি অলরেডি একটা জায়গা পর্যন্ত গেছি, এবং সেখানে আমার ধারণা থেকে আমি একটা ম্যাক্রো স্কেলে একটা রিসার্চ প্রপোজাল বানাই বা একটা টপিক আমি চুজ করি। চুজ করার পর আমি আবার লিটারেচার গুলো দেখি, পড়ি, যেমন হচ্ছে আর্টিকেল অথবা জার্নাল আর্টিকেল, স্কিম থ্রু করি। স্কিম থ্রু করার পরে আমি দেখি যে আসলে আমার রিসার্চ টপিকটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট, বা এটা কেউ কি কাজ করেছে কিনা। এখন আমি যদি এমন কোনো কাজ করি যেটা অলরেডি মানুষ করে ফেলছে, সেটা তো করে লাভ নেই। তো এইভাবে লিটারেচার রিভিউ করে করে আমি রিসার্চ টপিকটাকে রিফাইন করি। হ্যাঁ, সো এইভাবে করে রিসার্চ আহ মানে করা। এবং ওই আর্টিকেল যখন পড়লাম, তখন আমি দেখলাম যে ইনসাফিসিয়েন্ট রিসার্চ হয়েছে কিনা, লিমিটেশন আছে কিনা, কন্টেক্সচুয়াল কি, কি কন্টেক্সটে হ্যাঁ করা হয়েছে, কি লোকেশনে, কি কালচার, যেটা দেখা গেল ডেভেলপ কান্ট্রির কন্টেক্সটে অনেক রিসার্চ করা হয়েছে, বাট ডেভেলপিং কান্ট্রির কন্টেক্সটে কোনো রিসার্চ করা নাই। এবং যখন রিসার্চ টপিকটা চুজ করবা, তখন চেষ্টা করবা এটা যেন একদম খুব খুব বেশি ন্যারো হয় না। ধরো তুমি থাকো, মানে আমি বলি যে আমি থাকি হচ্ছে ধরো শান্তিনগর এরিয়ায়, হ্যাঁ, ঢাকায়। শান্তিনগর এরিয়ায় কেন রাস্তা ভেঙে যাচ্ছে, একটা খুবই ন্যারো ডাউন একটা আমি করলাম, যেটা আসলে মানে এমন একটা টপিক যেটা জাস্ট ওই লোকাল একটা এরিয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সেটা আসলে ঠিক ভালো রিসার্চ আমি করবো না। আমি চেষ্টা করবো এমন একটা রিসার্চ করা যেটা আমি একটা এক্সাম্পল হিসেবে ইউজ করতে পারবো, বা এমন ভাবে রিসার্চটাকে অ্যাপ্রোচ করা যেন গ্লোবাল অ্যাসপেক্টে এটা একটা ভ্যালু থাকে, এটা নলেজ ক্রিয়েট করে। হ্যাঁ, তো রিসার্চ মানে হচ্ছে সেটাই। তো আমি একটু জাস্ট এইগুলা বলার জন্য বলা। তো তোমাদের আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। তারপরে হচ্ছে হ্যাঁ, যেটা বললাম যে নেটওয়ার্কিং করতে হবে, ডকুমেন্টারি পডকাস্ট এগুলো দেখতে হবে। এগুলা হচ্ছে জাস্ট মানে কম, তোমরাও জানো জাস্ট একটু ইয়ে করা। কিন্তু আলটিমেটলি আমাদের রিসার্চ টপিক চুজের ক্ষেত্রে আরো অনেক কিছু কাজ করা, যেমন ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, ল্যাক অফ ফাইন্যান্সিয়াল রিসোর্সেস, টাইম কনস্ট্রেন্ট। সো আমি চিন্তা করলাম যে আমি চাঁদে কোনো একটা কিছু গবেষণা করবো, হ্যাঁ, আমি যেখানে আছি, কিন্তু আমার কোনো ফাইন্যান্সিয়াল কোনো রিসোর্স নাই, সেটা আমার পক্ষে সম্ভব না। এছাড়াও আরো কিছু আছে, আমার হয়তো সেখানে ব্যাকগ্রাউন্ডই নাই, কোনো স্কিল নাই, এগুলো অবশ্য আমি
বাড়াতে পারি। হ্যাঁ, ল্যাক অফ স্কিল, আমি স্কিল পড়াশোনা করে আমি নলেজ বাড়াতে পারি, আমি কিছু শিখে যে স্কিল নাই সেটা শিখে আমি করতে পারি। বাট হয়তো এগুলো আসলে মোর ইয়ে করে, ইম্প্যাক্ট করে, কিন্তু এটা আমি করতে পারি, কিন্তু আমার সময় লাগবে। রিসার্চ হয়তো আমার যে আমার যে কন্টেক্সটে করা, সেই কন্টেক্সটে আমার ততটা সময় নেই, বা অত ওইটা ফিজিবল না আর কি। তো এভাবে রিসার্চ এগুলা নিয়ে আমরা কথা বলেছিলাম। আচ্ছা, এখন লিটারেচার রিভিউ যখন করব, সরি কি বললাম আমি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা জি যাচ্ছে। ম্যাম। আচ্ছা। তো এভাবে করে তো একটু ঝামেলা হয়। লিটারেচার রিভিউ যখন করব, আহ, যেটা করাতে অনেকের একটু সমস্যা, সমস্যা মানে পড়তে হয়। লিটারেচার রিভিউ মানেই তো বুঝছো যে পড়া পড়া পড়া, আর কিছুই না। লিটারেচার রিভিউ মানে পড়া, কিন্তু পড়াটা আসলে আমাকে কিছু মানে জাস্ট পড়ে গেলাম, পড়ে রেখে দিলাম তা না, আমাকে পড়ে ক্রিটিক্যালি কোশ্চেন করতে হবে যে এই লিটারেচার থেকে আমি কি পাচ্ছি। যেমন আমরা সাধারণত এই কোশ্চেন গুলা লিটারেচার রিভিউ থেকে পাওয়ার চেষ্টা করি, যেমন কি কনটেক্সটে হচ্ছে, কেন রিসার্চটা কন্ডাক্ট করা হয়েছে, কি এইম, কি মেথোডোলজি, আলটিমেটলি কি কন্ট্রিবিউশন রিসার্চের, এবং লিমিটেশন আছে কিনা। যে কোনো ভালো একটা পেপার বা লিটারেচারে সেই লিমিটেশন লেখা থাকে। লিমিটেশন উল্লেখ করাটাই একটা ভালো রিসার্চের, কারণ অফকোর্স আমি যখন করবো আমার মধ্যে কোনো লিমিটেশন থাকতেই পারে, কিন্তু সেটা আমি মেনশন করে দিব যে আমার লিমিটেশনটা ছিল রিসার্চে। আহ, এগুলা আসলে আমি বার করার চেষ্টা করি, এবং এগুলো বের করে আমি যে ওই যে টপিকটাকে আরো রিফাইন করি। যত আমি পড়ি তত বেশি আমার টপিক চেঞ্জ হয়। যখন যদি মাস্টার্স করো থিসিসে অথবা পিএইচডি করতে যাও, দেখবো যে একটা টপিক নিয়ে শুরু করছিল না, কিন্তু আলটিমেটলি যেতে অ্যাটলিস্ট 1 বছর পরে দেখবা যে এই যে রিফাইনমেন্টের মধ্যে যেতে 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 অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। খুব মানে আলটিমেটলি ইয়েটা হয়তো এক, প্ল্যাটফর্মটা এক, কিন্তু টপ টপ তোমার যে চাওয়াটা, ধরো যে এইমটা কিছুটা হয়তো এদিক সেদিক হয়ে গেছে, মেথোডোলজি এদিক সেদিক হয়ে গেছে, কারণ তুমি যতবার পড়েছো, যত জিনিস পড়েছো, হয়তো একটা জিনিস ঠিক করেছো, দেখলা যে আরেক জিনিস সেটা করে ফেলছো। তো করে ফেললে তো সে রিসার্চ করার কোনো মানে হয় না। শুধুমাত্র পেপার পাবলিকেশন করার জন্যই রিসার্চ না, রিসার্চ মানে হচ্ছে তোমার একটা নলেজে কন্ট্রিবিউশন থাকবে, এবং সেই নলেজটা আবার ভবিষ্যতে আরেকজন কেউ এসে সেখান থেকে শুরু করবে। তো এইভাবে করে আমাদের টপিক বা লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার আমরা অনেক শুনতেছি, লিটারেচার কি মেনলি হচ্ছে আর্টিকেল জার্নাল, এগুলা আমার মনে হয় তোমরা জানো। কনফারেন্স প্রসিডিংস, আর্টিকেল জার্নাল হচ্ছে একটা কম্পাইল অফ মানে ইন্টালেকচুয়াল যে সমস্ত পেপার আছে, ধর একজন কেউ রিসার্চ করলো, সেটাকে পেপার করে একটা জার্নালের মধ্যে পাবলিশ করলো, সেটা সেটা হচ্ছে জার্নাল আর্টিকেল। কনফারেন্স হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে তুমি কথা বললে, আমার মনে হয় হয়তো তোমরা এগুলো জানো সবই, এখানে একটু লেখা আছে। তো সেই কনফারেন্স প্রসিডিং হচ্ছে কথা বললা, সেই কথা মানে একটা টপিকে তুমি বা একটা তোমার রিসার্চে তুমি প্রেজেন্টেশন করলা, সেখানে আহ, আহ, সেখানেও এই আর্টিকেল গুলা কম্পাইল হলো ইয়ে আকারে, বুক আকারে। তো কনফারেন্স প্রেসিডেন্টটা ইম্প্যাক্ট মানে ইন্টালেকচুয়াল ইম্প্যাক্টটা জার্নাল আর্টিকেলের চেয়ে কম। কারণ হচ্ছে জার্নাল আর্টিকেল একটা ভালো জার্নালে পাবলিশ করলে তোমাকে যতটা তুমি ইয়ে পাবা মানে ভ্যালুয়েবল হবে, কনফারেন্সটা তার চেয়ে একটু কম। বাট অফকোর্স অবশ্যই মানে ভালো, যে কোনো অ্যাটলিস্ট তোমাদের লেভেলে কনফারেন্সে অ্যাটেন্ড করে সেখানে পাবলিকেশন করাটাও অনেক ভালো। কিন্তু আমি বলতেছি কম্পেয়ার টু মানে দুইটা, এটা একটু কম ভ্যালু। আচ্ছা। তো আমি মোটামুটি অনেক কিছুই বলে দিলাম। তারপর ডাটাবেস সম্পর্কে যদি ধারণা না থাকে, আমরা সাধারণত সায়েন্স ডাইরেক্ট ভালো জার্নাল থেকে আমরা ই করার চেষ্টা করি। ভালো জার্নাল মানে হচ্ছে যে অনেক ফেক জার্নাল আছে দেখবা। হ্যাঁ, অনেক ফেক জার্নাল বলতে বোঝায় যে এমন কোন জার্নাল, ধরো তোমাকে অনেক ইমেল করতেছে যে আমাকে আপনি অনেক বিখ্যাত সাংঘাতিক রিসার্চার। তো প্রথমে এটাতে আমিও একটু ইয়ে হয়েছিলাম, মানে ট্র্যাপড হয়েছে সবাই হয়তো ট্র্যাপড হয়। কারণ একজন তোমাকে ইমেল করে বলছে যে তুমি আমাকে আর্টিকেল দাও, পাবলিশ করে দিব। কিন্তু ওই ধরনের ইয়েটা আসলে, তার মানে হচ্ছে ওখানে কোনো একটা ঘাপলা আছে। ওখানে জার্নাল আর্টিকেল না পাবলিশ করাটাই ভালো। ফেক জার্নালে করার চেয়ে ফেক জার্নাল 10টা করা আরো খারাপ। ধরো প্রেডেটরি জার্নাল যেগুলো বলে, এগুলাতে করাটা খারাপ, তার চেয়ে
একটা জার্নাল পাবলিকেশন করবা বা একটা কনফারেন্সে যাবা যেটা আসলে ভালো। তো অসংখ্য পাবলিকেশন করলাম যেটা কোনো ভ্যালু নাই, সেটা আসলে আহ, তোমার বরঞ্চ আর ক্যারিয়ারের জন্য ওটা খারাপ। হ্যাঁ। তো আমরা মেইনলি আমি বলবো যে এই যে সায়েন্স ডাইরেক্ট অথবা এলসেভিয়ার, স্কোপাস, এগুলা দেখবা। এগুলা হচ্ছে এগুলা ডাটাবেসে আসলে জার্নাল আর্টিকেল গুলা ইয়ে করা থাকে। ডাটাবেস মানে হচ্ছে কম্পাইল, সবগুলো একসাথে থাকে। তো হ্যাঁ, এখন অনেক সময় ঝামেলাটা হচ্ছে যে এখানে আরেকটু দিয়ে দিচ্ছি, জার্নাল ইন্ডেক্সিং ইন্ডেক্সিং সম্পর্কে ধারণা না থাকলে, ওই যে জার্নাল ইন্ডেক্সিং মানে হচ্ছে যে ইয়ে করা আর কি, কোনো একটা এরকম একটা কোনো একটা প্ল্যাটফর্মের মধ্যে সব জার্নাল গুলো থাকা। তো এগুলা মোটামুটি যেগুলো আমাদের করা উচিত সবচেয়ে, আমি বলবো আমি যেমন দেখ যদি পাবলিকেশন করতে চাই, আমি মেইনলি এগুলা দেখি। আমি এগুলো সবই আছে কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে যে এলসেভিয়ার, স্কোপাস। গুগল স্কলারটাও অত ইয়ে না, কারণ গুগল স্কলার আসলে কমন। তো ওয়েব অফ সায়েন্স এটা হচ্ছে মেইন। হ্যাঁ, এই সবচেয়ে বেটার হচ্ছে স্কোপ। দেখবা যে যদি একাডেমিক ফিল্ডে যাও, সবাই খালি বলবে স্কোপাস ইন্ডেক্স পাবলিকেশন করতে হবে, স্কোপাস ইন্ডেক্স। তো স্কোপাসটা হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল। কিন্তু ঝামেলাটা হচ্ছে যে যেটা আমি বলতেছিলাম যে এগুলা বেশিরভাগই হচ্ছে পে করতে হয়। হ্যাঁ, তো পে করে এমন কিছু করার নাই। এটা হচ্ছে সবকিছু মানে কাইন্ড অফ ব্যবসা। ভালো জার্নাল দেখা গেল যে ইয়ে করতে হলে পে করতে হয়। তো অনেক ধরনের অবশ্য ইয়ে আছে, পন্থা আছে না করা। বা ধরো কেউ যদি, ধরো তুমি আহ, ধরো আমি এখন একটা ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, এখন বাংলাদেশে কেউ করতে চাচ্ছে একটা পেপার ডাউনলোড, ধরো এরকম যদি তোমার পিআর থাকে বা নেটওয়ার্ক থাকে, তাকে বললে সে হয়তো তোমাকে ওটা ডাউনলোড করে দিবে। আর গুগল স্কলারটা, হ্যাঁ গুগল স্কলারটা অনেক বেশি, অনেক ওপেন জার্নাল আছে, গুগল স্কলার ভালো। কিন্তু গুগল স্কলারে পেলেও আবার ওইটা দেখবা যে যে জার্নালটা ভালোভাবে ইন্ডেক্স দেয় না, স্কোপাসে বা এলসেভিয়ার অথবা ওয়েব অফ সায়েন্স অথবা প্রোকিওস, এভাসকস, এগুলাতে ইন্ডেক্স কিনা। হ্যাঁ, এগুলাতে ইন্ডেক্স হলে ঠিক আছে, কিন্তু ধরো অনেক প্রেডিটরি মানে অনেক ইন্ডিয়ান পাবলিক ইয়ে আছে দেখবা যে বাংলাদেশে আমি হয়তো আছে, এখন হয়তো অতটা প্রমিনেন্ট না, কিন্তু ইন্ডিয়াতে এরকম প্রচুর আছে। ইন্ডিয়া, ইনফ্যাক্ট আমার মনে হয় রাশিয়ান বোধহয় কিছু আছে। তো দেখবা যে অনেক প্রেডেটরি জার্নাল, বলে অনেক প্রেডেটরি জার্নাল আছে, অনেকেই পাবলিশ করে একদিনের মধ্যে পাবলিশ করে দেয়। তো একদিনের মধ্যে যদি পাবলিশ করে দেয় সেটা অবশ্যই খুবই ঝামেলা, কারণ ভালো একটা জার্নালে পাবলিশ করতে অনেক সময় লাগে, কারণ তারা অনেক পিয়ার রিভিউ করে, রিভিউ করে অনেক কিছু দেখে শুনে তারপরে পাবলিশ করে। তো একদিনের মধ্যে করা মানে হচ্ছে এখানে কোনো কোয়ালিটি নাই। এটা এটা একেবারে মানে একেবারে বলা যায় ভুয়া টাইপের জার্নাল। হ্যাঁ, তো ওইটা দেখবা গুগল স্কলারে ভালো আছে, আবার কিছু আছে ওই ধরনের, এটা কমন একটা প্ল্যাটফর্ম। তো আচ্ছা, এই- এখন লিটারেচার যখন সার্চ করবা তখন এই যে কিভাবে করবা, আহ ধরো এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। যে ধরো আহ ধরো ওয়েস্ট ইনসিনারেশন এন্ড পলিউশন এটা নিয়ে করতে চাও, জাস্ট এন্ড ওয়েস্ট ইনসিনারেশন এন্ড এয়ার পলিউশন। তো সমস্ত ওয়েস্ট ইনসিনারেশন এয়ার পলিউশনের পেপার গুলো ইনক্লুড হবে। আর তুমি যদি কিছু বাদ দিতে চাও, যেমন ওয়েস্ট বার্নিং অর ইনসিনারেশন, find articles with either of these terms useful if authors use different words. So এই জিনিসগুলা এটা করতে 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 আসলে ইয়ে হবে, কিন্তু এগুলো জেনে রাখা ভালো। নর্মালি তুমি যদি একটা একটা কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দাও, তাহলে আসবে পেপার, কিন্তু তোমার সার্চিংটা আরো বেটার করবে আর কি, এই ধরনের অ্যাপ্রোচ যদি ফলো করো। আর আচ্ছা, আমার কি ইয়ে দেখা যাচ্ছে না স্ক্রিন? জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, ইউজ কোটস ফর এক্সাক্ট ফ্রেজেস। এক্সাক্ট ফ্রেজ যদি হয়, হ্যাঁ ধরো আগে যে আমি বলছিলাম কিওয়ার্ড, আরেকটা জিনিস যেটা যখনই একটা টপিক চুজ করে ফেলবা তখন কিওয়ার্ড গুলো ঠিক করবা। কিওয়ার্ড ছাড়া তো সার্চ করতে পারবে না। ধরো ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে আমি করতেছি, বা ডেভেলপিং কান্ট্রি, বা বা এই যে বললাম ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো তখন আমি ওই কিওয়ার্ড গুলো আগে ঠিক করে নিবো যে আমি কিভাবে
সার্চ করবো। আমি কিওয়ার্ড গুলো কিভাবে সার্চ করবো, বার করবো? প্রথমে তো নিজের কিছু বার করলাম নিজের ব্যাকগ্রাউন্ড থেকে। এছাড়া যতবার তুমি পেপার পড়তেছো ততবার দেখবা, প্রত্যেকটা পেপারেই দেখবা যে কিছু কিওয়ার্ড থাকে। সো ফর এক্সাম্পল, আমি জানি না এখন আমি চুজ, এখন এখন কি আমার কোনো জার্নাল দেখা যাচ্ছে নাকি ওই আগেরটাই, আগের স্ক্রিনটাই? স্লাইড দেখা যাচ্ছে ম্যাম, স্লাইডটাই। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ধরো এই পেপারটা, ইন্টারমিডিয়েট প্যাসেঞ্জার টার্মিনাল ডিজাইন স্ট্যান্ডার্ড ফর বেটার লেভেল অফ সার্ভিস, এই পেপারটা, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা খুব ভালো একটা পাবলিকেশন। এটা ইন্ডেক্সড। তারপরে হচ্ছে এটা এলসেভিয়ার এর সায়েন্স ডাইরেক্টর, ঠিক আছে? আর তারপরে হচ্ছে যে অবশ্যই এটা এটা কোনো ফেক বা প্রেডেটরি জার্নাল না। এবং আরেকটা জিনিস যেটা কিওয়ার্ড নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে এই যে লাস্টে দেখবা যে অনেকগুলো কিওয়ার্ড লেখা আছে, ইন্টারমোডালিটি, ইন্টারমোডাল টার্মিনাল, প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট। তো আমি যখন পড়বো, যত বেশি পড়বো, এই কিওয়ার্ড গুলাও আমি দেখবো। আমি শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট পড়লাম বা ইয়ে পড়লাম তা না, আমি আসলে এইগুলাও বের করে করে রাখলাম যে একটা পেপার আমার আমার কাজের সাথে অনেক বেশি রিলেভেন্ট হয়ে গেল, এবং সেখান থেকে আমি আরো কিছু কিওয়ার্ড পেলাম। সো এই কিওয়ার্ড দিয়ে আমি আরো কিছু পেপার সার্চ করে বের করলাম আর। তো এইভাবে করে আহ করতে পারবা। আর যেটা বলছিলাম, হ্যাঁ, তো এখন অনেকে অবশ্য জয়েন করেছে, এখন একটু অনেকে একটু দেরি করে করছে বোধহয়। আহ, যাই হোক। আচ্ছা, এখন রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার কি অনেকে ইউজ করো বা জানো এটা কি? এখানে কয়েকটা সফটওয়্যারের নাম আছে, যেমন এন্ড নোট, 03। সরি মেন্ডেলি, কি সরি, এটা কি এফি ওইচ টুর জন্য আসছে তোমার, নাকি এফি ওইচ থ্রি এর জন্য আসছে? আহ, অন্য কেউ বোধহয় ইয়েটা, মাইকটা মিউট করে তারপরে কথা বলে, হ্যাঁ? আচ্ছা, তো এগুলা সম্পর্কে কারো ধারণা আছে? এন্ড নোট, পিটাবিউ, জোটেরো? জি ম্যাম, জটিল সম্পর্কে জটিল সম্পর্কে জানি আসলে, বা এটা নিয়ে অলরেডি কাজ করছি। আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। আমার যেমন এইগুলা সম্পর্কে, আমি এগুলা নিয়ে কাজ করি নাই। আমি এন্ড নোট নিয়ে এবং মেন্টালি নিয়ে, এই দুটাতেই আমি মেনলি কাজ করেছি। আগে আমি এন্ড নোট নিয়ে করতাম, কিন্তু এখন মেন্টালি যেহেতু ফ্রি, আমি জানি না জোটেরো তো বোধহয় ফ্রি, তাই না? জি ম্যাম, জটিল ফ্রি। হ্যাঁ। তো আমি মেইনলি মেন্ডেলেতে, আমি জাস্ট একটু দেখাই যেহেতু অনেকেই হয়তো জানো না, এটা খুবই কনভিনিয়েন্ট। মেন্ডেলে তে যদি কাজ করো, মেন্ডেলি ফ্রি, এটা যে কোনো ল্যাপটপে ডাউনলোড করতে পারবা। জটিলে নিয়ে তুমি একটু বলো, তাহলে ওরা আরো বুঝতে পারবে আমাদের, কারণ এটা শুধু একটা জিনিস শেয়ার করলে তো হবে না। আচ্ছা, আচ্ছা, মেন্ডেলিটা হচ্ছে রেফারেন্স ম্যানেজার। মানে আমি যত পড়তেছি, হ্যাঁ, যত কিছু পড়ছি সবগুলা একটা একটা ডাটাবেস, মানে আমার একটা নিজের একটা লাইব্রেরির মতো করে রাখা আছে। আমার এটা ইয়ে করছে, একটু ঝামেলা করছে। সো এখানে তোমরা নিজেরাও দেখতে পারো মেন্ডেলে সার্চ দিয়ে, তোমাদের যদি ল্যাপটপে কাজ করো অথবা কোনো একটা কারণে আমার একটু ঝামেলা করছে। আমি চেষ্টা করি। আমি আবার স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি একটু এটা খুলে নিই, ওপেন করে নিই।
আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে এখন, তাই না? স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা, তো এটা আসলে একটা কাইন্ড অফ একটা ইয়ের মতো, তোমার নিজের লাইব্রেরির মতো। তুমি যত কিছু পড়বা সেগুলো এখানে অ্যাড করবা। যেমন আমি আমার অনেক আগে পড়া যে সমস্ত জার্নাল আছে অথবা আর্টিকেল বা কনফারেন্স বা হোয়াটএভার, যে কোনো যে জিনিসটা আমি পড়েছি সেগুলো আমি এখানে ইয়ে করে রেখেছি। যেমন ধরো ইমেজ প্রসেসিং, হ্যাঁ। তো ইমেজ প্রসেসিং নিয়ে আমার কিছু কিছু জার্নাল অথবা আর্টিকেল আমি আম, পড়ছি। এখন আমি ওটা কোথায় রাখবো? এটা রাখা, এটা করাটার কারণটা হচ্ছে যে আমার পরে আবার এগুলো বের করতে সুবিধা হবে। সো ইমেজ প্রসেসিং এর যেমন একটা জার্নাল আছে। তারপরে হচ্ছে ধরো এনজিও, হ্যাঁ, এনজিও নিয়ে আমি জানি না এখানে কয়টা আছে। বা ধরো পেডিস্ট্রিয়ান, হ্যাঁ, পেডিস্ট্রিয়ান রিলেটেড অনেক পেপার আমি যেগুলো পড়েছি, যে এখানে সব আমি আহ, মানে একসাথে ডাটাবেসের মতো করে রেখেছি। এবং আরেকটা যেটা জিনিস যে এই এখানে তোমার যে আসল যে অ্যাকচুয়াল পেপার সেগুলোও এখানে সেভ করে রাখা যায়। তো তুমি যে কোনো জায়গায় বসে জাস্ট ওই পাসওয়ার্ড দিয়ে এটা দেখলা যে আমি এটা আসলে এলসিবিআর এর দিয়ে একটা তারা একটা ফ্রি ভার্সন, একটা ফ্রি একটা অ্যাপ অথবা একটা সফটওয়্যার সবাইকে দেয়। তো জাস্ট তোমার পাসওয়ার্ড লাগবে, একটা পাসওয়ার্ড, একটা ইমেল অ্যাড্রেস বা ইউজার নেম, সেটা দিয়ে এখানে ঢুকলেই হবে। যে কোনো জায়গায় বসে করতে পারবা। ধরো তুমি একটা জায়গায় বসে আছো, তোমার পড়তে হবে, তুমি আগে এগুলো সেভ করে এখানে রাখছো এবং খুলে জাস্ট পড়তে পারবে। তা এটা তো গেলই। আরেকটা জিনিস, ধরো আমি এখানে কিছু অ্যাড করতে চাই, হ্যাঁ। এখন ফাইলে গিয়ে অ্যাড রেফারেন্সে গিয়ে আমি কোনো একটা পেপার সেভ করে রাখছি। তো সরাসরি ধরো আমি ইম্পোর্ট ফাইলস, ইম্পোর্ট ফ্রম কম্পিউটার, সিলেক্ট ফোল্ডার ফ্রম, পুরো ফোল্ডার আমি আনতে পারি। পুরো লাইব্রেরি আরেকটা আমার জায়গায় আরেকটা অ্যাকাউন্ট আছে, সেখান থেকে আমি ইম্পোর্ট করতে পারি। আবার রেফারেন্স আমি ম্যানুয়ালিও অ্যাড করতে পারি। ধরো আমার কম্পিউটারে কোনো একটা ফাইল আমি এখানে অ্যাড করব। আহ, আমি জাস্ট সিলেক্ট করে কোথায় আছে, ধরো এই যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এটা আমি এখন ওখানে আমার যে রেফারেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে এখানে আমি নিব। জাস্ট আমাকে টাইপও করতে হবে না, সরাসরি আপলোড হয়ে যাবে, সমস্ত ইনফরমেশন গুলা আপলোড হয়ে যাবে। ঠিক আছে, কোনো ঝামেলাই নাই। সমস্ত ইনফরমেশন গুলো এখানে আপলোড হয়ে গেলে পরে আমি দেখাচ্ছি আরেকটা কি সুবিধা। আমার বিবলিওগ্রাফি লিখতে সুবিধা, আমার সাইটেশন করতে সুবিধা। আমি আমি জানি না তোমার বিবলিওগ্রাফি সাইটেশন সম্পর্কে ধারণা আছে কিনা, আমি এখন বলছি। আপলোড হয়ে গেছে মনে হয়, হ্যাঁ। এই যে রিসেন্টলি অ্যাডেড এর মধ্যে সেন্টিমেন্ট অ্যানালিসিস, যেটা আমি দেখাচ্ছিলাম, সমস্ত ইনফরমেশন সে নিজেই নিয়ে আসছে। ইনফ্যাক্ট ওই পেপারটা শুদ্ধা নিয়ে আসছে আর কি, ফাইলটা শুদ্ধা। আমার কিছুই করতে হয় নাই, জাস্ট আমি একটা ক্লিক করে আমি আমার ল্যাপটপে সেভ। ইনফ্যাক্ট ল্যাপটপ থেকেও না, সরাসরিও করা যায়। আমি আজকে ওটা দেখাচ্ছি না, ধরো ওয়েবসাইট থেকে আমি ধরলাম যে আমি ল্যাপটপে কোনো জায়গায় সেভ করে রাখছি, এখন এখানে আমি আনবো। আর তারপরে আরো সুবিধাটা যেটা, সেটা হচ্ছে ধরো এই সাইটেশনটা অথবা এই জিনিসটা আমি আমার যে লেখা লিখছি সেখানে আমি রেফার করতে চাই। ঠিক আছে, তো আমি মাইক্রোসফট ওয়ার্ডে ধরো একটা আহ, ধরো এখানে আমি কিছু লিখছি। ফর এক্সাম্পল আমি জাস্ট আন্দাজে আন্দাজে কিছু এই করি, টাইপ করি, হ্যাঁ। তো এখন আমি এটা এখানে সাইটেশন দেবো। সাইটেশন মানে ধরো এই যে জি 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 জি, আমি কোনো জায়গা থেকে ওই যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস ওখান থেকে আমি নিয়ে আসছি। এখন সরাসরি আমার ওই সাইটেশনটা ওখান থেকে আমি দিতে পারবো। মেন্ডেলি মেন্ডেলি সাইট এখন ওয়ার্ড এখন অনেক সফিস্টিকেটেড, চ্যাট জিপিটি থেকে শুরু করে সবকিছুই আসলে সরাসরি অ্যাড ইন করা যায়। তো আমি দেখো আমার পুরা এই যে লাইব্রেরি যেটা আমি খুলে রাখছিলাম যে রেফারেন্স ম্যানেজারে, সেই সবকিছু এখানে ইনফরমেশন গুলো এখানে চলে আসছে। এখন আমি এটাকে সাইট করব।
আমি যেটা করব, সিলেক্ট করে ইনসার্ট ওয়ান সাইটেশন, ঠিক আছে? আমি চাইলে একাধিক সাইটেশনও করতে পারি। সো আমার ইভেন আমার সাইটেশন যে স্টাইলটা, সেই স্টাইলটাও আমি এখান থেকে চুজ করতে পারি। আমি কি স্টাইল, অনেক ধরনের সাইটেশন স্টাইল আছে। যেমন এপিএ, এখানে লেখা আছে এপিএ 7th এডিশন অথবা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তাদেরটা আমি ফলো করছি। তো সেই অনুযায়ী এখানে চলে আসছে। এবং আমি এখন রেফারেন্স অথবা অ্যাড করব। ধরো আমার লেখা শেষ, এখন আমি রেফারেন্স অ্যাড করব। আমার কিছুই করা তেমন ইয়ে করতে হবে না। ইনসার্ট বিবলিওগ্রাফি। তো তো দেখো, ওই এক্স্যাক্টলি এপিএ 7th এডিশন স্টাইলে আমার আমার আসলে বসে বসে টাইপও করতে হচ্ছে না। ইনফ্যাক্ট আমি এখানে ক্লিক করে আমি আমার সাইটেশন স্টাইলটাও চেঞ্জ করে ফেলতে পারবো। হ্যাঁ, চেঞ্জ করে অন্য যদি কিছুতে নেই, সে সে অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। এখানে সাইটেশনেও চেঞ্জ হবে, আবার এই রেফারেন্সেও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সাইটেশন এবং বিবলিওগ্রাফি সম্পর্কে যদি ধারণা না থাকে, আমি একটু বলি। ধরো আমি এই যে এই পেপারটা, ধরো আমি এই পেপারটা রেফার করছি, এখন এই পেপারের একটা লেখা আমি ওখানে দিব। ধরো আমি এখানে দ্য কম্বিনেশন অফ, এই লেখাটাই আমি ওখানে এক্স্যাক্টলিও দিতে পারি, কিছুটা চেঞ্জ করে, কিন্তু মূল ভাবটা একই থাকবে। ধরো এই লেখাটা আমি আমার লেখার মধ্যে কোনো জায়গায় আমি দিতে চাচ্ছি, কিন্তু আমি সরাসরি কপি করে আমি দিতে পারি না, কারণ হচ্ছে এটা আরেকজন মানুষের কথা, আরেকজন রিসার্চারের কথা। সো আমার তাকে সেই ক্রেডিটটা দিতে হবে। সেই ক্রেডিটটা দেওয়ার জন্য আমার এই যে ব্র্যাকেটে ওনার লাস্ট নেম গুলা অ্যাড করতে হবে, এবং এটা আসলে এখান থেকে আসবে। হ্যাঁ, এখানে যে বিবলিওগ্রাফিতে আসছে ওইটারই ওনাদেরই লাস্ট নেম গুলো আমার এখানে অ্যাড করে কত সালে পাবলিশ হয়েছে সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। এবং এই যে সাইটেশন অথবা ক্রেডিট অন্যকে দেওয়াটাই হচ্ছে তোমার ক্রেডিট। তুমি যদি এরকম কারো কাছ থেকে কপি করে এনে সরাসরি লিখে দাও, ইনফ্যাক্ট এখন যদি আমরা চ্যাট জিপিটিও ইউজ করি, এটাও লিখে দেওয়াটা আমার ক্রেডিট, যে আমি চ্যাট জিপিটির হেল্প নিয়েছি আমার ইংলিশ ঠিক করার জন্য, বা তার কাছ থেকে আমার যে উম, একটা কি বলে আইডিয়া ইয়ে করার জন্য, রিফাইন করার জন্য আমি চ্যাট জিপিটির হেল্প নিয়েছি। সবসময় অনেস্টি আর অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে লাইক, এটাই হচ্ছে আসলে আহ, সবাই চায় যে তুমি মেনশন করছো, তুমি বলে দিছো। তো বলে না দিলে যেটা হয় সেটা হয় প্লেগারিজম হয়। তো প্লেগারিজম মানে হচ্ছে চুরি। চুরি করা মানে এই কারণে তোমার পাবলিকেশনটা কোনো একটা ভালো জার্নালে তারা রিজেক্ট করতে পারে, যে তুমি পুরা জিনিসটা চুরি করছো, তুমি তাকে ক্রেডিট দাও নাই। ক্রেডিট দিলে কোনো সমস্যা নাই, ক্রেডিট দিয়ে তুমি আমার কথা ইউজ করতে পারো বা আমাদের কারো কথা ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। তার সেটা বরঞ্চ আরো ভালো। তার মানে কি, আমি পড়েছি, আমি অনেক পড়েছি, আমি পড়েছি দেখে আমি জেনেছি, এবং সে তাকে আমি ক্রেডিট দিয়েছি, এবং আমি অ্যাজ এ রিসার্চার আমার সেই এথিক্যাল যে ক্লিয়ারেন্স থাকার ব্যাপারটা আমি জানি। আমি জানি যে কিভাবে আরেকজন মানুষকেও ইয়ে দিতে হয়, মানে তার যে প্রাপ্য জিনিসটা, যে ক্রেডিট দাও সেটা আমি দিতে হয়। তো এটাই হচ্ছে, আমি জানি না সাইটেশন সম্পর্কে হয়তো সবারই ধারণা আছে, না থাকলে আমরা হয়তো পরে, কারণ আজকে যেহেতু আমাদের তো জাস্ট 1 ঘন্টার ওয়ার্কশপ, আমি জাস্ট ধারণাগুলো দেওয়ার জন্য যে কিভাবে কি করতে হয়। তো এটা দিবা। এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, এই যে বিবলিওগ্রাফিতে আন্দাজে মান্দাজে খালি লিস্টটা বাড়াবা তা হবে না। আমি যদি এই সাইটেশনে একটাই আমার সাইটেশন দেই, একটাই সাইট করি একজনকে, আমার রেফারেন্সে বিবলিওগ্রাফিতে ওই একজনই থাকবে। আমি আমি অনেক সময় স্টুডেন্টদের দেখছি যে তারা এখানে অসংখ্য দিয়ে রাখছে, কিন্তু বডিতে, এই যে আমার যে আসল যে টেক্সট, এখানে তাদের কোনো সাইটেশন নাই। এটা তো এটা তো ঠিক হলো না। আমি শুধু শুধু বিবলিওগ্রাফিতে তাহলে জাস্ট আমার লিস্ট বাড়ানোর জন্য আমি দিব কেন? তার মানে কি আমি জাস্ট কপি পেস্ট করে লিস্ট গুলা নিয়ে আসি? তাহলে তো হবে না। আমাকে করতে হবে সাইটেশন, এখানে করতে হবে সাইটেশন। যদি আমি এখানে করি, তাহলেই আমি এখানে তাকে রেফার করতে মানে তাকে তার বিবলিওগ্রাফিতে তার নামটা বা তার যে ডিটেলসটা সেটা দিতে পারবো। তো বিবলিওগ্রাফিতে আমি সবকিছু দিই, যেমন হচ্ছে কত সালে পাবলিশ, 2021-এর পাবলিকেশন, কি টাইটেল, সেন্টিমেন্ট অ্যানালাইসিস, কোন জার্নালে, এবং এটা ডিফার করে।
কি সাইটেশন স্টাইল নিচ্ছ তার উপর ডিপেন্ড করে। অনেক ধরনের সাইটেশন স্টাইল আছে, এগুলো যদি নিজেরা একটু দেখো, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে ইয়ে করাটা। যে তবে আজকাল এই যে এই সমস্ত রেফারেন্স, আগে যেমন আমরা যখন অনেক আগে পড়াশোনা করেছে তখন এন্ড্রয়েড ছিল, হ্যাঁ এন্ড্রয়েড হয়তো ছিল, মাত্র হয়তো শুরু হয়েছে, বা আমাদের দেশে আমরা অতটা আসলে প্র্যাকটিস করতাম না। তো আমাদেরকে টাইপ করে করে করতে হতো, এবং এই যে স্টাইল গুলা আসলে জানতে হতো কোনটা কোন স্টাইলে, তো সেইভাবে আমাকে লিখতে হতো। কিন্তু এখন আসলে ওই যে রেফারেন্স ম্যানেজার যদি ইউজ করো, এটা খুবই ইজি। কিন্তু অবশ্যই তোমার একটা একটা চেক তো করতেই হবে, কারণ কোনো সফটওয়্যার বা কোনো ইয়ে তোমার মতো কারেক্ট দিবে না, হয়তো এখানে করতে করতে কোনো একটা ইনফরমেশন ভুল আসতে পারে, তো তোমাকে একটু চেক করে যেতে হবে এভাবে অটোমেটেড ভাবে অ্যাড করলো। সো হ্যাঁ, যেটা বলছিলাম যে এগুলা সব ইনফরমেশন থাকতে হবে আর টেক্সটে উল্লেখ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি আমি খুবই সংক্ষেপে আহ এই মেন্ডেলে নিয়ে একটু বললাম। সো মেন্ডেলাতে তুমি এভাবে করে বিভিন্ন কালেকশন তোমার টপিক অনুযায়ী ভাগ করতে পারবে। আমার কাছে এই রেফারেন্স ম্যানেজার আমি অনেক আগে থেকে যেহেতু ইউজ করি, আমার কাছে খুব ইজি লাগে, এবং আমার কাছে মনে হয় যে আমার আম, ওই লিখতে ইজি, আমার রেফারেন্স বিবলিওগ্রাফি লিখতে ইজি। ধরো আমি আজকে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে নিয়ে কোনো একটা কিছু পড়ছি আগে, হ্যাঁ, সো ভবিষ্যতে আমি আবার আরেকটা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে কোনো একটা কিছু ইয়ে করলাম, পেপার করবো, তো আমার আবার কিছু পেপার রেফার করতে হবে। সো অলরেডি এখানে সেভ করা আছে। সো আমার বসে বসে ঘেটে ঘেটে ল্যাপটপেও, ল্যাপটপে থাকলে থাকুক সেটা আরেকটা ব্যাপার, কিন্তু আমার এখানে একসাথে কম্পাইল করা আমার জন্য অনেক ইজিয়ার, পড়তে ইজিয়ার, ওইভাবে অ্যাড করাটা ইজিয়ার। আচ্ছা, এটা গেল মেন্টাল। আচ্ছা, আরেকজন বলতেছিল কে জানি যে জঠেরো নিয়ে কাজ করছো। সো তুমি একটু তোমার এটা বলবা, কে জানি বলছিল, হারুনুর রশিদ অথবা কেউ একজন বললা যে কি বের হয়ে গেছে, আরেকটা রেফারেন্স ম্যানেজার অ্যাপ নিয়ে কাজ করেছো। ম্যাম উনি মনে হয় ক্লাসে নাই। হয়তো ঝামেলা হয়েছে, বের হয়ে গেছে। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কারো? তোমরা কি এগুলাতে আগে জানতা নাকি রিফ্রেশ হলো মেমোরি একটু, নাকি আজকে প্রথম এই যে এই সাইটেশন বিবলিওগ্রাফি অথবা এই যে রেফারেন্স ম্যানেজার অ্যাপ এগুলা নিয়ে জানছো? হ্যাঁ আগে কিছু কিছু জানতাম, এতটাও ডিটেলসে জানতাম না, আজকে একটু ডিটেলসে জানতে পারলাম। ম্যাম হ্যাঁ ফরম্যাটটা সম্পর্কে জানা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যে কোনো যে কোনো ইয়ে ইউজ করতে পারো। আম, আবার হচ্ছে যখন পাবলিকেশন করতে যাবা দেখবা যে বিভিন্ন জার্নাল বিভিন্ন এগুলো খেয়াল করতে হবে আর কি, কোন তারা কোন সাইটেশন স্টাইল বা কোন টাইপের তারা যে ইয়েটা চায় আর কি, কিভাবে তুমি লেখো সেটা চায়, সেগুলো দেখতে হবে। দেখে তারপরে আমাদেরকে ওইভাবে পেপারে কাজ করতে হবে। তবে পেপার লেখার আগে যেটা আমি বলছিলাম যে আগে হচ্ছে তোমার কাজ করতে হবে, রিসার্চ করতে হবে। রিসার্চ না করে শুধু পেপার লেখা যদি উদ্দেশ্য হয়, সেটা হলে একটু ঝামেলা। ঝামেলা মানে কি, দেখবা যে কাজটা তো আগাচ্ছে না। তো রিসার্চকে ভালোবাসে তোমাদের কাজ করতে হবে আর কি। আচ্ছা, আচ্ছা, আমি এখন বেশি আর সময় বেশিক্ষণ আর ইয়ে করবো না, খুব তাড়াতাড়ি আমি বলে যাব। আচ্ছা, এখন কিভাবে পড়বা, আমরা তো জার্নাল আর্টিকেল কনফারেন্স রেফারেন্স ম্যানেজার এগুলো সব দেখলাম, শুনলাম, বা কিছুটা ধারণা নিলাম। তো কিভাবে পড়বা, পড়াটা অবশ্যই নিজের কাছে। আমি তোমাকে হাজার বললেও যে তুমি এইভাবে ফরম্যাট ইয়ে করো, আহ, সেভাবে করলেও আসলে হবে না। আলটিমেটলি পড়ে বোঝাটা তোমার নিজের কাছে। আমি বলবো যে একটা পেপারকে অ্যাটলিস্ট 3 বার পড়বা। প্রথমে হচ্ছে স্কিম করবা, স্কিম দা পেপার ফার্স্ট। এটা হচ্ছে তোমার ফার্স্ট পাস করলা একটা পেপার। প্রথমে তো পেপার গুলো সিলেক্ট করবা যে কোন পেপার তোমার রিলেভেন্ট। এখন রিলেভেন্ট দেখার জন্য প্রথমে অ্যাবস্ট্রাক্টটা কুইকলি দেখতে হবে। কুইকলি দেখে দেখবা যে আসলে রিলেভেন্ট কিনা অ্যাবস্ট্রাক্টটা। তো অ্যাবস্ট্রাক্টটা যদি রিলেভেন্ট হয়, পেপার গুলাকে ওই যে কম্পাইল করবা, সেটা ল্যাপটপে সেভ করো অথবা এই যে রেফারেন্স ম্যানেজিং অ্যাপে সেভ করো, যেভাবেই করো ওগুলাকে একসাথে করলা। তো কিছু পেপার কিন্তু তোমার ওখানে এবার বাদ হয়ে গেল। কিছু পেপার তুমি দেখলে 10টার মধ্যে মাত্র 2টা আসলে তোমার কাজে। তো সেগুলা করার পরে যেটা করবা, হ্যাঁ, প্রথমে তো স্কিম করলা, তারপর আবার তোমার যে ফার্স্ট পাস যেটা,
সেটা হচ্ছে দেখবা যে পেপারটা আসলে যে অ্যাবস্ট্রাক্টের মধ্যে অনেক ইনফরমেশন পেয়ে যাবে, যে কি ক্যাটাগরির পেপার, শুধু রিভিউ পেপার নাকি, নাকি কেস স্টাডি, না কি ধরনের পেপার, হ্যাঁ, নাকি একদম রিসার্চ বেসড কোনো কাজ, সেটাকে ল্যাব বেসড নাকি জাস্ট ইয়ে বেসড, মডেলিং বেসড, ম্যাথমেটিক্যাল মডেলিং বেসড, সেগুলা সেগুলো একটু দেখলেই বুঝতে পারবা, কারণ ওখানে অ্যাবস্ট্রাক্টে সাধারণত একটু ধারণা দেওয়া থাকে এক লাইন বা হলেও, কি কনটেক্সটে, হ্যাঁ, context which other paper is it related to which theoretical base were used to analyze the problem. কনটেক্সটে অনেক কিছুই হতে পারে, কনটেক্সটে হতে পারে মেথোডোলজিক্যাল কনটেক্সট, কোন কান্ট্রি সিটি সেই ইয়েতে, যেমন আমি দেখি কনটেক্সট বলতে মানে আমি প্রথমে দেখি ধরো, যেহেতু এখন ডিপেন্ড করতেছে সাবজেক্টের উপর, ধরো আমি হচ্ছে ট্রান্সপোর্ট প্ল্যানিং অথবা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, এখন আমি একটা কাজ করব বাংলাদেশের রেসপেক্টে, তো আমি দেখি যে ওই আরেকটা পেপার যখন ইয়ে করি, যে ওই যে আরেকটা রিসার্চার কাজ করেছে, তার কাজটাকে ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রি কন্টেক্সট থেকে, সেটা আমার আমার একটা ইয়ে থাকে, মানে একটা দেখা থাকে যে কোন স্পেসিফিক সিটি অথবা কান্ট্রিতে। এখন কেউ যদি মাইক্রোবায়োলজির হয় বা যে কারো যদি সাবজেক্ট ডিফার করে, সেই কন্টেক্সটটাও ডিফারেন্ট হবে। তো আমার ওইটা দেখার উদ্দেশ্য কারণ হচ্ছে ডেভেলপিং কান্ট্রি কন্টেক্সট এক ধরনের, ডেভেলপ কান্ট্রি কন্টেক্সট এক ধরনের, আমাদের পারসেপশন একরকম ডেভেলপিং কান্ট্রির মানুষ হয়ে আমরা, আর ডেভেলপ কান্ট্রি যারা তাদের পারসেপশন অনেক অন্যরকম, তারা যেটা চায় এক্স্যাক্টলি সেই জিনিস আমাদের দেশে হবে না, এটা সম্ভব না। এক্স্যাক্টলি আমরা কপি পেস্ট করে ওইটাকে বলতে পারি না যে এই রিসার্চার বলছে যে যে তার রাস্তা দিয়ে হাঁটার সময় যে পারসেপশন, মানে ধরো পারসেপশনাল যদি আমি চিন্তা করি, যে একটা মানুষের ভালো রাস্তার পারসেপশন ডেভেলপ কান্ট্রিতে একরকম, ডেভেলপিং কান্ট্রিতে একরকম। আমি যদি বাংলাদেশের কোন একটা নর্মাল জেনারেল পাবলিককে, একেবারে জেনারেল পাবলিক, যে আমিও জেনারেল পাবলিক, কিন্তু আমি বলতেছি যে ধরো যার হয়তো এইগুলো নিয়ে অতটা ধারণা নাই, তাকে জিজ্ঞেস করি, তার কাছে ওই যে হাঁটতে পারাটাই ভালো, কিন্তু আমেরিকার কনটেক্সটে একটা ভালো রাস্তা, ভালো পেডেস্ট্রিয়ান ফ্যাসিলিটি, যেখানে সে মাঝে মাঝে বসতে পারবে, পাবলিক টয়লেট ফ্যাসিলিটি আছে, তো এগুলো সবকিছু ভালো, সো ভালোটা খুবই রিলেটিভ। তো এই কনটেক্সটটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, যে কোন কনটেক্সটে রিসার্চটা করা হচ্ছে, তারপরে হচ্ছে কি অ্যাসাম্পশন তারা নিয়েছে সেগুলো ভ্যালিড কিনা, কন্ট্রিবিউশন, এগুলো আর কি মোটামুটি আমি দেখি যে কোথায় করা হয়েছে, কি কনটেক্সটে, মেথোডোলজি কি, লিমিটেশন কি, এবং অফকোর্স যখন স্ক্রিন করবা, যেটা আমি আগে বলে আসছি, যে পেপারটা কোনো ভালো জার্নাল পাবলিশার কিনা, সায়েন্স ডাইরেক্ট, এলসেভিয়ার এই ধরনের, স্কোপাস ইন্ডেক্স কিনা, এগুলা দেখবা। কোনো প্রিডিটরি জার্নালকে রেফার করা বা কোনো ফেক জার্নালকে রেফার করা করে তুমি যদি ওই পেপারটা Q1 জার্নালে পাবলিশ করতে চাও, সেটা অবশ্যই মানে যে এডিটর বা ইয়ে হবে, তার চোখে অতটা মানে, হয়তো সে তোমার পেপারটাকে ইয়ে করবে, কিন্তু তুমি কিন্তু একটা ধাপে একটু পিছায় গেলে, কারণ তুমি দেখো না ঠিক মতো যে যে পেপারগুলো তুমি রেফার করতেছো সেগুলো আসলে কি ভালো, তার ব্যাকগ্রাউন্ড ভালো কিনা আর কি, মানে তার পাবলিশার কি আসলে ভালো পাবলিশার, সেগুলো আমরা দেখি। রেফারেন্স গুলাকে আমরা একটু দেখি, একটু গ্ল্যান্স ওভার করি আর কি, কি কি রেফারেন্স, কারণ ওই যে বললাম যে আমাকে আমার হচ্ছে যতটা পারা যায় আমি স্কিম করার চেষ্টা করি। আমি এখন যদি রেফারেন্সে দেখি যে অনলি সে তার রেফারেন্স লিস্টে দুইটা জার্নালের নাম আছে, দুইটা জার্নাল আর্টিকেল সে রেফার করে একটা পুরো পেপার করছে, তার মানে কি এটা, এটা খুব বেশি শক্ত ফাউন্ডেশনের উপর ভিত্তি করে দাঁড়ানো। এই জন্য বললাম যত বেশি সাইটেশন করবা, লিটারেচার রিভিউ যত বেশি স্ট্রং হবে, যত বেশি রেফার করবা, রেফারেন্সের থাকবে, যত বেশি সাইট করবা, তত বেশি তোমার পেপারটা স্ট্রং হবে। লিটারেচার রিভিউ যে কোনো একটা পাবলিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি, খুবই ইম্পর্টেন্ট একটা ফাউন্ডেশন, কারণ এটা এই ফাউন্ডেশনের উপর তোমার পুরা কাজটা দাঁড়ায় আসছে। সো ফাউন্ডেশন যদি ভালো না হয়, তার মানে কি তুমি পড়ো নাই, তোমার ইয়েটা ভালো না, তোমার যে কোনো ইভেন বিল্ডিং এর ফাউন্ডেশন ভালো না হলে কি হবে, বিল্ডিংটা ভেঙে যেতে পারে। তো এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, স্কিম করতে হবে ফার্স্ট পার্সে, তারপরে সেকেন্ড আবার পড়বা, একটা পেপার দুই তিনবার না পড়লে, কারণ লিটারেচার রিভিউ করতে এখনো আমার নিজেরও খুবই ইয়ে হয়, কারণ হচ্ছে প্রথমত পড়া একটু বোরিং, খুব স্বাভাবিক, আমার ইন্টারেস্ট পাইতে হবে, এমন কিছু এমন ভাবে ইয়ে লিখছে কোন একটা রিসার্চার যে সেটা খুব একটা ইন্টারেস্টিং না, অনেক বেশি টেকনিক্যাল, ইকুয়েশন টিকুয়েশন হাবিজাবি অনেক কিছু দেওয়া, মানে সো লিটারেচার রিভিউ করাটাই বেসিক্যালি, হ্যাঁ অনেকে আছে যারা অনেক ইয়ে, তো আমি আমার ইয়ে থেকেও বলতেছি যে আমার নিজেরও এটাকে একটু আম, একটু ইয়ে মনে হয়, একটু বোরিং। আমি
এমনি অ্যানালাইসিস মেথোডোলজি এগুলো লেখার চেয়ে লিটারেচার রিভিউ লেখাটা কিন্তু একবার যদি ঢুকে যাও তখন দেখবা যে হ্যাঁ অন্য মানুষ কি করছে কি করছে যদি বুঝে যাও তখন খুব ইন্টারেস্টেড লাগবে। তো আমাকে বারবার করে পড়তে হবে, আমি 3বারের কথা বলছি। সেকেন্ড পার্টে মোটামুটি 1 ঘন্টা দিয়ে আবার আরেকটু ডিটেইলে পড়া। রিড দ্য পেপার উইথ গ্রেটার কেয়ার বাট ইগনোর ডিটেলস সাচ এস প্রুফ, jot down the key points, comment করবা, make comments, note down question what you want to ask authors or do not understand। এগুলো সব, এগুলো জাস্ট তোমার ইনফ্যাক্ট আমি কয়েকটা লিখে দিচ্ছি, তোমাদের স্ট্র্যাটেজি আরো বেশি থাকতে পারে। সো আরো অনেক কিছু হয়তো তোমরা এখানে অ্যাড করতে পারো যে না আমি এই সেকেন্ড পাশে আরো কিছু জিনিসপত্র দেখবো, আরো ভালো মতো দেখবো। তো আমার আমার একটা জেনারেল একটা রিকমেন্ডেশন যেটা হয়তো 1 ঘন্টা পড়লাম, কন্টেন্টটা বোঝার চেষ্টা করো। কন্টেন্টটা না বুঝলে আসলে ওই যে বললাম কন্টেন্টটা একবার বুঝে গেলে থার্ডবার যখন পড়বা তখন দেখবে এটা অনেক ইন্টারেস্টিং। সো ইটস ওকে ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর ভেরি লিটল, যেটা আমি বললাম যে আমি অনেক পেপার এরকম পড়ি যেটা আমি কিছুই কিছুই বুঝতে পারি না, হ্যাঁ খুব স্বাভাবিক এটা, মানে না বোঝাটাই স্বাভাবিক, হ্যাঁ। সো আবার অনেকে আছে দেখা যায় যে ওই 2বারে হয়তো, আর ডিপেন্ড করতেছে কি কিভাবে লিখছে কিভাবে অ্যাপ্রোচ, হ্যাঁ। সো ইটস অ্যাবসলিউটলি নর্মাল যে কিছুই বুঝো নাই সেটা। তো এই জন্য আবার হচ্ছে থার্ড পাস যেটা আরো ভালোভাবে পড়া এবং কাইন্ড অফ নিজের এটাকে নিজেই অথার হয়ে যাওয়া, নিজে অথার হয়ে যে সেই জিনিসটাকে নিজেকে ওই অথারের জায়গায় বসায় পড়া। Read the paper with significantly greater care. You implement the paper. So it has a third pass. You can easily identify not only paper's innovation but also its hidden failings and assumption. You should identify, challenge every assumption in every statement. Moreover, you should think about how you yourself would present a particular idea. This pass can take about 4 or 5 hours for beginners, about an hour for an experienced reader. So it depends exactly এই জিনিসটা আমি তোমাদের ফার্স্টে বলেছিলাম, রিসার্চ ইজ নাথিং বাট প্র্যাকটিস। তোমাকে এই যে এবং এক্সপেরিয়েন্স, তুমি যত বেশি রিসার্চ করবা যত বেশি পড়বা, লিটারেচার রিভিউ মানে আসলে আর কিছুই না, এটা মানে হচ্ছে পড়া 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 পড়া, আর কিছুই না। সো পড়ে 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 বোঝা। তো একটা তোমার যখন একটা ধরো একটা বাচ্চা যখন সে আহ, প্রথম এ লেখা শিখে বা বি লেখা তার একটু সময় লাগে, কিন্তু তুমি যখন আর একটু বড় হও বা ধরো ধরো 1 বছর পরে আবার ও খালি প্র্যাকটিস করতেছে করতেছে, কিন্তু এই 1 বছর ধরে প্র্যাকটিস করলো কিন্তু 1 বছর পরে দেখা গেলো যে সে সুন্দর করে পড়তে পারতেছে, তৃতীয় বছরে দেখা গেলো যে সে খুব বড় বড় সেন্টেন্স মেক করতে পারছে। সিমিলার টু দ্যাট, literature is nothing but the like reading this literature, like literature means journal and conference proceeding। আচ্ছা, আহ, আচ্ছা এখন একটা জিনিস আমি আর বেশিক্ষণ সময় করব না, কারণ তোমাদের রাত হয়ে গেছে। প্রিডেটরি জার্নাল কিভাবে, অলরেডি আমি বলেছি প্রিডেটরি জার্নাল রিকগনাইজ করা খুবই ইম্পর্টেন্ট। ইউ শুড প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম প্রিডেটরি জার্নালস। হ্যাঁ, তো কিভাবে করবা, নো পিয়ার রিভিউ প্রসেস, কোনো পিয়ার রিভিউ প্রসেস নাই, যেটা আমি বললাম যে জাস্ট একদিন আগের দিন তুমি দিলা একটা পেপার, পরের দিন তারা পাবলিশ করে ফেললো বা তারা এভাবেই অ্যাডভার্টাইজ করলো যে 2 দিনে পাবলিকেশন করে দিবে। কোনোভাবেই ওইটাতে ট্র্যাপ হবা না, কোনোভাবে। আমি জানি অনেকেই হয়তো এটা দেখে খুবই লোভনীয় প্রস্তাব, 2 দিনের মধ্যে আমার একটা পেপার পাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওগুলা ভালো জার্নাল, পিয়ার রিভিউ করবে সময় নিবে, এটাই আসলে মানে করা উচিত। সো ওইটা ওইখান থেকে নিজেকে বাঁচা, ঠিক আছে। কোনো ফিডব্যাকই দেয় নাই, কোনো কিছুই দেয় নাই, বা যেটা দিছে সেটা একেবারেই আহ মানে কিছুই না, ফেক ম্যাট্রিসেস। ইম্প্যাক্ট ফ্যাক্টর নিয়ে আমরা বলি না, ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে একটা নাম্বার থাকে, আহ সে মানে একটা জার্নালকে তার ইম্প্যাক্টটা বোঝানোর জন্য যে কতটা ভালো। আনরিকগনাইজ ইন্ডেক্স, এগুলা হচ্ছে ফেক ম্যাট্রিসেস। অ্যাগ্রেসিভ সলিসিটেশন, ফ্রিকোয়েন্ট ইমেল, যেটা বললাম যে ফ্রিকোয়েন্টলি ইমেল করে, আবার সেই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো যে ওয়েবসাইটের কোয়ালিটি কিরকম, দেখবা যে অবশ্যই সায়েন্স ডাইরেক্ট বা এলসেভিয়ারের যে সমস্ত জার্নাল আছে সেগুলোর মতো হবে না, অনেক এরর থাকবে। একটা মানে দেখা গেল যে অনেক কিছু একটা ধরো লেখা যদিও আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জার্নাল, কিন্তু দেখা গেল যে ওইটা জার্নাল সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়া আরো অনেক কিছু অ্যাড করছে, হ্যাঁ অনেক ধরনের। সেটা মানে একটা জার্নাল শুধু নট অনলি সিভিল, সেখানে মেকানিক্যাল, তারপরে হচ্ছে অ্যারোনটিক যা আছে, কম্পিউটার সায়েন্স, সবকিছু ঢুকাইছে। সো এইমটা খুবই ভেগ,
এবং এডিটর বোর্ডে যারা আছে খুব বেশি ক্লিয়ার না তাদের রোলটা, এমনও হয় যে অনেক সময় অনেকের নাম আন্দাজে আন্দাজেও ঢুকায় দিতে পারে। আরেকটা জিনিস হচ্ছে ফি। হ্যাঁ, ভালো জার্নালেও ফি নেয়, কিন্তু অবশ্যই আমরা ওগুলো চেক করব। কিন্তু এখানে যদি আগেই তোমাকে ফি নেয়, ভালো জার্নালে আগে কখনো ফি নেয় না। ওরা পিয়ার রিভিউ করে বা অ্যাকসেপ্ট হয়, অ্যাকসেপ্ট পাবলিকেশনে জাস্ট আগে আগে হয়তো ওরা বলে যে এই জার্নালের ফিটা এরকম, সেই ফিটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, তো ওইটা খেয়াল করবা, যদি আগেই তারা ফি চায় কোনো ট্রান্সপারেন্সি ছাড়া, কোনো ফিডব্যাক, কোনো পিয়ার রিভিউ ছাড়া, এটা অবশ্যই একটা অ্যালার্মিং। স্পিডি পাবলিকেশনের কথা বলছি, নো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, যেটা আমি বলছি এমন জায়গা থেকে অরিজিন। যেমন ধরো ইন্ডিয়ার কথা আমি বলছিলাম যে ইন্ডিয়াতে এরকম অনেক জার্নাল দেখবা, অনেক প্রেরিটারি জার্নাল। বাংলাদেশে আমি আমি জানি না, হয়তো আছে, আমার চোখে ওরকম পড়ে নাই, তবে অবশ্যই আছে। ইন্ডিয়াতে যেহেতু হচ্ছে, আমার ধারণা হয়তো বাংলাদেশিরা তো সাধারণত ফলো করে, হতে পারে হয়তো। হুম, দেখতে হবে হোয়াটএভার। আচ্ছা, তারপরে হচ্ছে নো কপিরাইট প্রুফরাইট, যেটা বললাম যে কপিরাইট কোনো নাই, আহ কোনো প্রুফ রিডিং নাই। সো এটাই হচ্ছে প্রিডেটরি জার্নালের লক্ষণ। আচ্ছা, আরো কিছু আছে। আর সেগুলো হচ্ছে যেমন যেমন ট্রান্সপোর্ট পলিসি একটা খুব ভালো জার্নাল, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, কিন্তু ওইটার সামনে যদি ছোট ছোট্ট করে ওরা লিখে দেয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট পলিসি পলিসি, তাহলে কিন্তু এটা মানে মানে অনেকেরই এটাতে মানে ইয়ে হওয়ার, ট্র্যাপ হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে ওই ইন্টারন্যাশনালটা এত ছোট করে লেখা যে দেখা যাচ্ছে না। ট্রান্সপোর্ট পলিসি দেখে মনে হচ্ছে ও বাবা, ট্রান্সপোর্ট পলিসি থেকে আমাকে আর্টিকেল দিতে বলছে, সাংঘাতিক ব্যাপার, আমি এক্ষুনি দিয়ে আমার জার্নাল পাবলিকেশন হয়ে যাবে। ট্রান্সফার পলিসিতে একটা পাবলিকেশন করা মানে আমার জন্য এটা যে কোনো, আমি যদি পরে মাস্টার্স বা পিএইচডি করতে বাইরে যাই, তো প্রফেসর দেখে সে আমাকে দুষে নেবে। আসলে এটা ট্রান্সপোর্ট পলিসি, ট্রান্সপোর্টেশনের একটা খুব ভালো জার্নাল। তো ওটা সামনে ছোট্ট করে ইন্টারন্যাশনাল যদি না দেখো, তাহলে কিন্তু পুরা আহ মানে একেবারেই ইয়ে হবা, ট্র্যাপ হয়ে যাবা। আচ্ছা, এগুলো মোটামুটি আমি বলেছি, আমি আর খুব বেশি দূর এখানে ই করবো না। আচ্ছা, জার্নাল যে ইম্প্যাক্ট ফ্যাক্টর যখন পড়বা, দেখবা যে এইচ ইন্ডেক্সটা কি। আচ্ছা, আচ্ছা, তার আগে আমি একটা জিনিস একটু দেখাই। আহ আমি এটা খুলে রাখছিলাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জিনিস। এসজেআর, সেমাগো জার্নাল অ্যান্ড কান্ট্রি র্যাঙ্ক, ঠিক আছে? তো এইটা একটা খুব ভালো একটা, এছাড়া আরো আছে, তোমরা একটু দেখবা, আমি সবকিছু এখানে অ্যাড করি নাই। এখানে এখানে ধরো আমি ট্রান্সপোর্ট পলিসি দেখতে চাই, এটা কিরকম জার্নাল, আমি যদি সার্চ করি আমাকে কিছু নাম্বার দিবে। আহ, এইটা যেমন হচ্ছে Q1 জার্নাল, Q1 কি আমি বলতেছি, এইচ ইন্ডেক্স 134। তার মানে এটা অনেক হাই একটা নাম্বার, 1.726 ইম্প্যাক্ট ফ্যাক্টর। এইচ ইন্ডেক্স 134। আচ্ছা, এখন আমি যদি এইচ ইন্ডেক্সে আবার যাই, এইচ ইন্ডেক্সটা কি? এটা হচ্ছে একটা মেট্রিক ইউজ টু মেজার দ্য ইম্প্যাক্ট এন্ড প্রোডাক্টিভিটি অফ এ জার্নাল। এইচ ইন্ডেক্স মানে হচ্ছে ধর 20, তার মানে হচ্ছে an H index of 20 means the journal has 20 papers that each have been cited at last 20 times। 20 times ওই এটা একটা পেপার 20 টাইমস, এটা একটা জাস্ট একটা মেট্রিক, একটা নাম্বার। হ্যাঁ, যে 20 টাইমস সেটা সাইট করা হয়েছে। সো 134 জেনারেলি এক একটা পেপার 134 টাইমস সাইট করা হয়। সো এটা জাস্ট একটা নাম্বার দিয়ে, যত যত বেশি হায়ার থাকবে, তত বেশি মোর ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড রেপুটেবল জার্নাল। এটা 134 আমি দেখালাম, কিন্তু আরো অনেক হায়ার জার্নাল র্যাঙ্কিং বা এইচ ইন্ডেক্স আছে। ঠিক আছে, সো এইচ ইন্ডেক্স একটা মেট্রিক দেখবা। তারপর হচ্ছে Q1, Q2, Q4, এটা নিয়ে হয়তো অনেকের ধারণা আছে। ধারণা যদি না থাকে, আমরা সাধারণত চেষ্টা করি খুব ভালো জার্নাল যেগুলো, সেগুলো হচ্ছে Q1 জার্নাল। যেমন এখানে আমি দেখালাম ট্রান্সপোর্ট পলিসি Q1 জার্নাল। তার মানে হচ্ছে কোথায় গেলাম এটা, হ্যাঁ, তার মানে হচ্ছে এটা মোস্ট প্রেস্টিজিয়াস টপ 25% অফ জার্নাল। হ্যাঁ, এই যে ট্রান্সপোর্টের যত জার্নাল আছে তার 24, মানে প্রথম সারির মধ্যে, এই টপ 25%-এর মধ্যে এটা পড়ে। Q2 হচ্ছে নেক্সট 25%। তার মানে হচ্ছে এটা হাই কোয়ালিটি। Q3ও ভালো, Q4ও খারাপ না, বাট অফকোর্স এটার মধ্যে এত ভালো না। সো Q1, Q2, Q3, Q4 হচ্ছে জার্নাল র্যাঙ্কিং।
সো Q1 Q2 অফেন প্রেফার, কিন্তু Q3 এবং Q4 যদি পাবলিশ করো স্টিল লোয়ার র্যাঙ্কিং হলেও এটা পিয়ার রিভিউ। এটাও এটাও যেহেতু কোয়ার্টাইল করা আছে, এটা নট ব্যাড। এবং Q4 জার্নাল পাবলিকেশনও Q1 এ সবসময় করা যায় যে সম্ভব হয় তা না, এটা খুবই হাই কোয়ালিটির এবং খুবই ওদের খুব রিজিড অনেক কিছু দেখে। সো ফর বিগিনার আমরা Q4 শুরু করতে পারি, তাতে কিছু আসা যাবে না। Q4 ভালো, কিন্তু অফকোর্স এটা র্যাঙ্কিং আছে, ইন্ডেক্স থাকবে, পিয়ার রিভিউ থাকবে, ফেক জার্নাল হবে না। হ্যাঁ, মোটামুটি আমি এগুলাই বোধহয় আচ্ছা। এখন আহ, আচ্ছা, শেষ। আচ্ছা, তোমাদের যে টাস্ক, তোমরা কারা কারা রিসার্চ বা থিসিসের ভিতরে আছো, অলরেডি করছো? ম্যাম আমি একটা প্রজেক্ট করেছিলাম গত বছর। তোমাদেরকে থিসিস করতে হয় না আন্ডারগ্রেডে? আর আমাদের আন্ডারগ্রেডে হচ্ছে রিসার্চ প্রজেক্ট ছিল আর মাস্টার্স থিসিস এরকম। আচ্ছা, তো আমার একটা আছে, বাট আমার কাজটা মনে হয় ভালো হয়নি। আমি ভাবছিলাম ওটা কি করা যাবে ওটা নিয়ে। অর্পিতা, অর্পিতা তুমি তো বলছো তুমি স্ট্যাটিস্টিক্স এর না? জি ম্যাম, জি। আচ্ছা, হ্যাঁ। আম, আমি ভালো হয় না, প্রথমে হয়তো ইয়ে হয় না, ওটাকে তুমি আরো ঠিক করতে পারো। কি ছিল টপিক তোমার? টপিক ছিল হচ্ছে এএনসি নিয়ে ম্যাম, অ্যান্টিনেটাল কেয়ার। মাস মিডিয়ার সাথে অ্যাসোসিয়েশন ছিল এটা। ও আচ্ছা, আচ্ছা, good. যে কত পার্সেন্ট মহিলারা আর কি অ্যান্টিনেটাল কেয়ার রিসিভ করে মাস মিডিয়া থেকে, ওইটার উপরে ছিল। তো আমি আর কি যে স্যারের আন্ডারে ছিলাম, স্যার আর কি কত মানে একটু বিজি ছিল, আর আর একটু কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিল। এর জন্য আমার কাজটা আমার নিজের কাছে কেন জানি ভালো লাগে না, এর জন্য আর কি বলতেছিলাম। না, সমস্যা নাই। আচ্ছা, আহ, আমরা দেখতে পারি, যেহেতু আমি যে বললাম স্ট্যাটিস্টিক্স তো খুবই একটা ইয়ে টপিক, মানে একটা সাবজেক্ট যেটা সব জায়গায় করা যায়। আর আমার এখানে অনেকে পরে জয়েন করছে, সবার সাথে কথা হয় নাই, তো আমি জানি না আহ, তার কি কি ব্যাকগ্রাউন্ড। তো আমি বলবো যে তোমাদের একটা টাস্ক এখান থেকে নিতে পারো, একটা টপিক চুজ করতে পারো, কিছু রিসার্চ কোশ্চেন অবশ্যই ইয়ে করা, ঠিক করা যে কি কি টপিক, কি কি রিসার্চ কোশ্চেনকে তুমি কভার করতে চাও। আহ, সেই রিসার্চ কোশ্চেন তোমার কনসেপ্ট ডেভেলপ করা। এবং তোমার, আমি বলবো যে আমি আজকে আসলে ভাবছিলাম যে তোমাদেরকে যদি কিছু টাস্ক দেওয়া যায়, কিন্তু উম, আর যে একটা অ্যাটলিস্ট একটা পেপার যদি তোমরা আজকে এখনই আর কি এর মধ্যে, কিন্তু সেটা হয়তো একটু ইয়ে হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে, যে ওইটাকেই একটু দেখা, পড়া এবং লিটারেচার রিভিউ করা। সো আমি বলবো যে এই টাস্কটা তোমাদের অ্যাসাইনমেন্ট, যে তোমরা অ্যাটলিস্ট একটা টপিক চুজ করো, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, যে একটা ম্যাক্রো লেভেলে একটা টপিক চুজ করা, যে বা তোমাদের ব্যাকগ্রাউন্ড থেকে সেটাকে আবার রিফাইন করা। হ্যাঁ, রিফাইন করার জন্য লিটারেচার রিভিউ করা, যে কিভাবে একটা টপিককে চুজ, আলটিমেটলি একটা তো শুরু করলা, সেই শুরু করাটা আলটিমেটলি কোথায় গেল, যেটা আমি বলেছিলাম যে আমরা যখন পিএইচডি ও শুরু করি, ইনফ্যাক্ট আমি যখন পিএইচডি করেছি, আমি একটা জিনিস নিয়ে শুরু করেছি, কিন্তু পড়তে 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 1 বছর, এই জন্য একটা বছর সময় দেয়, এটা সব জায়গায় দেয়। ধরো আমি তো অস্ট্রেলিয়াতে ছিলাম, তো অস্ট্রেলিয়াতে আমার পিএইচডি ছিল, অস্ট্রেলিয়াতে 1 বছর ধরে প্রপোজালটাই আমাকে রেডি করতে হয়েছে। 1 বছর প্রপোজাল রেডি করার জন্য আমাকে অনেক পড়তে হয়েছে, যে পড়ে দেখতে হয়েছে যে আমি যেটা নিয়ে শুরু করছি, কিন্তু আমি কিন্তু যখন শুরু করছি তখন আমাকে একটা রিসার্চ প্রপোজাল একটা দিয়ে শুরু করতে হয়েছে। সো ওইটা হচ্ছে কাইন্ড অফ একটা ম্যাক্রো লেভেলে একটা ওভারঅল একটা ধারণা যে আমি এটা করতে যাচ্ছি। কিন্তু যখন তুমি ওই যে লিটারেচার পড়বা, পড়ে দেখা যায় যে ওইটাকে আরো রিফাইন করা। তো আমি বলবো তোমরা এই টাস্কটা নাও, যে একটা টপিককে চুজ করো, এটার জন্য অ্যাটলিস্ট 5টা জার্নাল, 5টা কনফারেন্স পেপার পড়ো, পড়ে তারপরে ওই টপিকটাকে নিজেরা রিফাইন করে ঠিক করো। এখন হ্যাঁ, আমরা আমাদের যেমন আমি আসলে যেহেতু তখন শুরু করেছি, আমি বুঝি নাই যে অনেকে জয়েন করবা বা পরে করবা, আমি ভাবছি যে শেষ করে দিব তাড়াতাড়ি, যাই হোক। তো আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটাও বলে নাই হয়তো, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি বেসিক্যালি সিভিল ইঞ্জিনিয়ার।
কিন্তু আমার স্পেশালাইজেশন আমার পিএইচডি ছিল ট্রান্সপোর্টে, মাস্টার্স ছিল এনভায়রনমেন্ট। হ্যাঁ, সো এই দুইটা আমার মোটামুটি আমার কমফোর্টের জায়গা। আমার কমফোর্ট মানে হচ্ছে যেহেতু আমি আমার কিছুটা পড়াশোনা আছে, সো এই জন্য ওইগুলাতে আমি কাজ করতে পারি। তো আমাদের এখন আমরা যে অর্গানাইজেশনের সাথে কাজ করি বা আমাদের যে অর্গানাইজেশন সেটা হচ্ছে অ্যাকুমেন্ট হ্যাভেন। হ্যাঁ, রাজিন আছে এখানে, রাজিনও অ্যাকুমেন্ট হ্যাভেনের সাথে খুব ওতপ্রোত ভাবে জড়িত। তো আমরা আমাদের অ্যাকুমেন্ট হ্যাভেনের নিচটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, কার্বন ফুটপ্রিন্ট, এগুলা। তো আমরা এখন আসলে আমরা প্রথমে ইনিশিয়ালি ভাবছিলাম যে আমরা সব ধরনের রিসার্চ কে ইয়ে করব, কিন্তু এখন আমি আসলে মোর ফোকাসড অন ক্লাইমেট চেঞ্জ রিলেটেড, এনভায়রনমেন্টাল পলিউশন, এই ধরনের রিলেটেড রিসার্চ করতে বা পাবলিকেশন করতে। কেউ যদি ইন্টারেস্টেড হও, অফকোর্স আমরা কাজ করতে পারি। হ্যাঁ, এই ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যু বা পলিউশন রিলেটেড। আর হ্যাঁ, কিছু কিছু আছে, যেমন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমার সবকিছুতে লাগবে। সো অর্পিতা আসলে অবশ্যই তুমি ইয়ে করতে পারো, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড স্ট্যাটিস্টিক্স এর। সো কেউ যদি ইন্টারেস্টেড হও, আমরা এভাবে একসাথে করতে পারি, কাজ করতে পারি, ঠিক আছে? তো কিন্তু কাজ করার আগে তোমাদের ওই যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা একটু করতে হবে, অ্যাটলিস্ট একটা টপিক তোমরা যদি নিয়ে আসো তাহলে ভালো হয়, তারপর আমরা ওখান থেকে রিফাইন করবো। ওকে, আচ্ছা। আর ম্যাম, আমি তো এখানে বলেই গেলাম। দুজন হ্যাঁ, আহ, মানে আমার রেফারেন্সে যুক্ত হয়েছে। এখন ওনারা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নাই, আর আজকে ক্লাস ওনারা নতুন। আচ্ছা। আহ, কে এসে আহ, মানে তোমার ক্লাসমেট? ভাইয়া মনে হয় আনমিউট করেছে। হ্যাঁ, মানে রিসার্চ আসসালামু নিয়ে যে আলাইকুম, আমি আমরা ফজলে কোর্স রাব্বি। করতেছিলাম। ও জি জি। আচ্ছা, তোমার সাথে একসাথে আছে কাজ ফজলে রাব্বি কি? জি, একসাথে। আচ্ছা আচ্ছা। না, হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকা কোনো ব্যাপার না। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে যদি একটু ইয়ে করে দাও, নক করো, তাহলে আমি ওকে ঢুকিয়ে দিতে পারবো। বা ধরো আমরা যদি কোনো একটা টপিকে কাজ করি, কোনো একটা স্পেসিফিক টপিকে, ওভাবে আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলবো। সেটা কোনো ব্যাপার না। হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকাটা কোনো ঘটনা না, সেটা আমি বলতে চাচ্ছি। কেউ যদি কাজ করতে চায়, কিন্তু আবার বললাম যে এটা আসলে রিসার্চ মানে হচ্ছে এমন না যে আমি সবকিছু করে দেব, তা না। তোমাদের নিজেদেরকে লিড নিতে হবে, এবং নিজেরা যদি কাজ করো তাহলে এই জিনিসটা আগাবে। হ্যাঁ, তা না হলে কিন্তু আগাবে না। তা না হলে ওইটা, কারণ ইন্টারেস্ট তোমাদের থেকে আসতে হবে, না হলে হবে না। ঠিক আছে? তা আমরা এভাবে কাজ করতে পারি, কোনো সমস্যা নাই। আহ, তোমরা আমাকে নক করো, ইনশাল্লাহ আমরা দেখি কোনো যদি পাবলিকেশনে, আলটিমেটলি তো উদ্দেশ্য অবশ্যই আমাদের রিসার্চটা সবার কাছে জানানো, রিসার্চ করা। ভালো রিসার্চ না করলে ভালো পাবলিকেশন হবে না। যে ভালো রিসার্চটা কাজ করে আলটিমেট উদ্দেশ্য পাবলিকেশন করা। সো ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো যদি একসাথে কাজ করি। ঠিক আছে? তো আমার মনে হয় আজকে আপাতত এইটাই। আচ্ছা, আমি তো বলে গেলাম, তোমাদের কারো আর কোনো কোশ্চেন বা কিছু আছে? আপনি আজকে যে সমস্ত টপিক গুলো কভার করছেন, হ্যাঁ, সেগুলা কি ইউজফুল? জাস্ট একটু ফিডব্যাক গুলো জানতে চাচ্ছি যে এটা কি তোমাদের কাজে লাগবে, বা আহ, বা তোমরা কি আগে জানতা, নাকি এখন নতুন রিফ্রেশ হলো মেমোরি? ম্যাম, আমি তো নতুন, আমার কাছে মানে সবকিছুই নতুন লাগে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, হ্যাঁ, আমি ওইভাবেই ইয়ে করতে চাচ্ছিলাম যে অনেকে আছে যে নতুন, আবার অনেকে আছে কিছু কাজ করে আসছে। তো একটা জেনারেল একটা ইয়েতে প্ল্যাটফর্মে রাখার চেষ্টা করতেছিলাম যেন সবার কাজে লাগে। তো নট নেসেসারি সবার থিসিস করে আসছো বা সবার পাবলিকেশনে এক্সপিরিয়েন্স আছে, হবে, কারণ তোমরা তো মাত্র শুরু, তোমাদের হবে। আহ, তো ওইভাবে আমি করার চেষ্টা করছি, এই জন্য ফিডব্যাকটা চাচ্ছিলাম যে এভাবে আমি যেভাবে দেখাইছি এটা কি ঠিক? আচ্ছা, ঠিক আছে তাহলে। আহ উম, আর কারো কোনো ফিডব্যাক না থাকলে আমি আজকে শেষ করে দিব। ওকে। ম্যাম, আজকের ক্লাস রেকর্ড কি আপনি ইমেইলে পাঠাবেন?
ক্লাস রেকর্ডটা আমি ইমেলেই পাঠাই, বা তোমাদের যারা অ্যাটেন্ড করেছো তাদের ইমেল অ্যাড্রেসটা যদি আমাকে দাও তাহলে আমি ইমেল করে লিঙ্কটা দিয়ে দেবো। ওকে। ম্যাম ম্যাম ইউটিউব ইউটিউব লিংক দিয়ে দিলে ভালো হয়, ইউটিউবে পোস্ট করে দেবো, ইউটিউব লিংক দিয়ে দিন তাহলে হবে। আচ্ছা, ইউটিউব লিংক পোস্ট দেওয়া যায়, কিন্তু আমি তো আজকে আজকে অত ফর্মালি করি নাই, এই জন্য আমি ভাবতেছি যে ওটা দেওয়াটা কি ঠিক হবে কিনা। হ্যাঁ, ওটা নিয়ে আমরা একটু চিন্তা করি, তারপরে আহ না হলে আমরা ইমেল করে দিব। ওকে। আমি জানি না ম্যাম আমার এইখানে চ্যাট বক্সে দিয়ে দিই ইমেলটা। চ্যাট বক্সে না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দাও। চ্যাট বক্সে এখন বন্ধ করলে আবার এটা আমার ইয়ে হয়ে যাবে, ওকে ওকে জমা ম্যাম। করতে হবে আর কি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। আর ইউটিউবে যদি আমরা দেই তাহলে তো ওটা পেয়ে যাবা, ইউটিউবের লিঙ্কটা। ওকে। আচ্ছা, ঠিক আছে তাহলে, সবাইকে অনেক ধন্যবাদ অ্যাটেন্ড করার জন্য আজকে। তাহলে শেষ করি। আর হ্যাঁ, এখান থেকে আমাদের যদি উম, এখন নেক্সট স্টেপটা অনেকে জিজ্ঞেস করবে যে আমরা যেটা করলাম তারপর কি নেক্সট স্টেপটা হচ্ছে। আমার মনে হয় যে এভাবে ওয়ার্কশপ না করে, কারণ ওয়ার্কশপ করলে দেখা যায় অনেকে অ্যাড হতে পারো না বা ই করতে পারো না, কিন্তু আলটিমেটলি তো রিসার্চ বা পাবলিকেশন উদ্দেশ্য। এরকম ওয়ার্কশপ এর পরের স্টেপটা আমরা করতে পারি যে আমরা ওই যে যেটা বললাম যে আমরা কোনো একটা ইয়ে করে টপিক সিলেক্ট করে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। আমরা প্রথমত এমন একটা টপিক সিলেক্ট করে যেটা ম্যানেজেবল হবে। হ্যাঁ, আমরা এখন সাংঘাতিক, যেটা প্রথমে বলছিলাম, ফিজিবল না, এত সাংঘাতিক কিছু একটা করবো, ন্যাশনাল লেভেলের রিসার্চ আমরা করতে পারবো না। আমাদের ছোট জায়গা থেকে আমরা ম্যানেজ করার মতো একটা কিছু যদি করতে পারি, আর সেটা হচ্ছে নেক্সট স্টেপ এখান থেকে। হ্যাঁ, তো আমি আর আর সেকেন্ড ওয়ার্কশপে না গিয়ে আমি বলবো যে ওইটাই যদি তোমরা চাও, যেমন মিম বলছে, তারপর ফজলে রাব্বি, ও হয়তো, আচ্ছা হ্যাঁ, আর হারুনুর রশিদ হারুনুর রশিদ ও তোমার সাথে ইয়ে হয় না, তোমার ব্যাকগ্রাউন্ড কি? আসসালামু আলাইকুম। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তুমি কোথায় পড়ছো? আমি হচ্ছে বুয়েটে এমএসসি করতেছি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। ও আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, যেটা আমি বললাম, এটা আমাদের এখন প্রায়োরিটি লিস্টে। যদি কোনো কাজ করতে চাও, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, so আমরা সেভাবে টপিক সিলেক্ট করবো। জি। আর ফজলে রাব্বিও কি ওই একই ইয়েতে, মিমের সাথে তোমারও ব্যাকগ্রাউন্ড কি একই? আমার হচ্ছে প্রকিউরমেন্ট আর সাপ্লাই ম্যানেজমেন্ট ব্র্যাক থেকে ও আচ্ছা আচ্ছা, মাস্টার্স কমপ্লিট আমার। আচ্ছা। ওকে, আমরা দেখবো যে কিভাবে কি করা যায়। তবে হ্যাঁ, অর্পিতা আর ফজলে, কি হারুনুর রশিদ, তোমাদের তোমাদেরটা খুব বেশি আসলে অ্যালাইন করে আমার রিসার্চ ইন্টারেস্টের সাথে। হ্যাঁ, তো তোমরা যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই এবার বলতাম। আচ্ছা, ঠিক আছে তাহলে আমি শেষ করে দিই আজকে। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হারুনুর রশিদ কি আছো ওই গ্রুপে?